19 জুনের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এসএলএসটি 2024, যেখানে 9-10, যেখানে 11-12, যেখানে গ্রুপ সি, যেখানে গ্রুপ ডি নিয়োগ কিন্তু হবে। প্রমাণ সহ ব্যাখ্যা দেব আজকের এপিসোডে আমরা, কেননা বিগত এপিসোডে আমরা যে বলেছিলাম ভোটের পর্ব মিটে গেলেই নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেই রকমই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার আছে, নির্দেশ আছে, কিন্তু সেটা অনেক ক্যান্ডিডেটই কিন্তু মেনে নিতে পারেনি। অনেক দর্শক বন্ধুই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন এবং প্রত্যেকটা কমেন্টই কিন্তু নেগেটিভ সেন্স থেকে। প্রত্যেকেই কিন্তু বা যারা কমেন্ট করেছেন বা কেউ কেউ কমেন্ট করেছেন যে এটা সত্য নয়, কিন্তু কেন সত্য নয় আর কেন আমরা যেটা বলছি যে এটাই সত্য, সেটাই কিন্তু আজকে একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে এই 24 সালেই নতুন বিজ্ঞপ্তি, 24 সালেই নতুন পরীক্ষা এবং যত দ্রুত সম্ভব কিন্তু নিয়োগ হতে চলেছে আগামী শূন্য পদে। এবং অনেকে বলছিলেন যে যারা বাতিল হয়ে গেছেন তারাই নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কখনো বলা হচ্ছিল যে যারা বাতিল হয়ে গেছেন তাদের ওএমআর সিটগুলোকে পুনরায় ভেরিফাই করা হবে এবং তার ভিত্তিতে তাদেরকে নাকি কেবলমাত্র ইন্টারভিউ দিতে হবে এবং সেই ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাবে। কিন্তু না, এখানে প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। তার আগে আপনাদেরকে একটা প্রমাণ দেখাতে চাই, সেটা দেখুন তাহলে বুঝতে পারবেন। তবে একটা কথা আপনাদের তার আগে বলবো যে এই পরীক্ষায় কিন্তু A to Z সকলে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 19 জুনের মধ্যেই যে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সেখানে কিন্তু সকল ক্যান্ডিডেটই অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যারা এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বর্তমানে 2024 সালে, প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেজন্য আবারও আমি আরেকবার বলতে চাই যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, প্রত্যেককে পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং ভোট গণনার 15 দিনের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি আসছে। একটা বিষয় আপনারা মেনে নিতে পারবেন না বা মতানৈক্য থাকবে, সেটা হলো সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে, সেই সঙ্গে এসএসসি বোর্ড যাচ্ছে, সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ যাচ্ছে এবং সেই সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তারা যাচ্ছেন। তাদের মধ্যে যেমন সৎ ক্যান্ডিডেট রয়েছেন, তাদের মধ্যে অপদার্থ দুর্নীতি পরায়ণ শিক্ষক মহাশয়েরাও কিন্তু রয়েছেন। যাই হোক, যেটা বলবো যে গণনা হবে কিন্তু 4 জুন। এই কারণেই কিন্তু আমরা বলতে পারছি যে 19 জুনের মধ্যেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, কেননা ইলেকশন কমিশন অর্থাৎ অ্যাজ দ্য রিপোর্ট অফ ইলেকশন কমিশন যে রিপোর্ট দিয়েছে, ভোটের যে রুটিন দিয়েছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা তথ্য পাচ্ছি যেটা যে 4 জুন গণনা হবে এবং সেই 4 জুন যদি গণনা হয় তার সঙ্গে 15 দিন যোগ করুন, তাহলে লাস্ট ডেট হচ্ছে 19 জুন। অর্থাৎ 19 জুনের মধ্যে কিন্তু নতুন নোটিফিকেশান আসবে এবং সেই জন্যই কিন্তু রাজ্য সরকার তড়িঘড়ি করে কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছে। সেখানে যদি কোনো রকমভাবে অ্যাট এনি হাউ, যে কোনোভাবে, যে কোনো মূল্যে, যে কোনো অজুহাতে যদি এই স্টে অর্ডার করে দেওয়া যায় এই হাইকোর্টের নির্দেশের ওপর, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আর যদি সেটা না হয়, যদি খারিজ করে দেওয়া হয় প্রথমেই, তাহলে কিন্তু রাজ্য সরকার বা পর্ষদ পুনরায় কলকাতায় ছুটে এসে একদিকে যেমন চাকরির বাতিল প্রক্রিয়াটা শুরু করে দেবে, অন্যদিকে তেমনি 19 জুনের মধ্যেই কিন্তু নতুন নোটিফিকেশান পাবলিশ করবে। যাই হোক, কী করে সেটা সম্ভব সেটাই আপনাদের দেখাবো। আমরা যে হাইকোর্ট থেকে অর্ডার পাবলিশ করা হয়েছে, অর্থাৎ জাজমেন্টের যে অর্ডার কপি পাবলিশ করা হয়েছে 281 পেজের, সেটা আমরা ভালোভাবে দেখেছি এবং আপনাদের দেখাবো। 274 নয়, ঠিক 275 নম্বর পেজটায় যাবেন। এই যে দেখুন 275, এই 275 নম্বর পেজে গেলেই কিন্তু আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন একদম 11 নম্বর যেটা রয়েছে, এখানে রোমান হরফে দেওয়া রয়েছে, এটা একটু আপনাদেরকে পড়ে দেখতে হবে, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা বলা হয়েছে, এসএসসি শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন, এই জায়গাটা লক্ষ্য করুন, ফ্রেশ সিলেকশন বলছে। ফ্রেশ সিলেকশনের অর্থ কী? আপনারা অভিজ্ঞ, আপনারা জানেন, সম্পূর্ণ ফ্রেশভাবে কিন্তু সিলেকশন হবে, অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিজ, অর্থাৎ যে ভ্যাকেন্সি পোস্ট ডিক্লেয়ার করা হয়েছে সেখানে ইনভলভড ইন দিস সিলেকশন প্রসেস প্রবাবলি উইদিন এ 14, এইটা লক্ষ্য করুন, 15 দিনের মধ্যে ফ্রম দ্য ডেট অফ ডিক্লেয়ারেশন অফ রেজাল্ট, এটা লক্ষ্য করুন, রেজাল্ট অফ দ্য এনসিওরিং ইলেকশনস, অর্থাৎ ভোট গণনা বা ভোটের রেজাল্টের 15 দিনের মধ্যেই কিন্তু যে ডিক্লেয়ার করা হয়েছে ভ্যাকেন্সি পোস্টগুলি, সেখানে কিন্তু
15 দিনের মধ্যেই, অর্থাৎ ভোট গণনার 15 দিনের মধ্যেই কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে কিন্তু এখানে নিয়োগ করতে হবে, এবং তার জন্য বিজ্ঞপ্তি, তারপরে পরীক্ষা, তারপরে রেজাল্ট, তারপরে ইন্টারভিউ, তারপরে সিলেকশন অর্থাৎ কাউন্সেলিং, এবং তারপরে নিয়োগ ঠিক যেভাবে হয়, এবং সেটা যত দ্রুত সম্ভব কিন্তু করতে হবে। এবং এই ব্যাপারে সবথেকে আকর্ষণীয় বিষয়, যারা আজ অর্থাৎ 26,000 ক্যান্ডিডেট বা 25,000 যেটাই হোক না কেন যারা বাতিল হয়ে গেলেন, তারাও কিন্তু যেমন একাধারে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, ঠিক একইভাবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন। লক্ষ্য করার বিষয় এটাই, এই বাতিল হয়ে যাওয়া ক্যান্ডিডেটের মধ্যে যাদের বয়স 40 বছর, অর্থাৎ সরকারি যে নিয়ম, গভর্নমেন্ট রুলস অ্যান্ড নর্মস অনুযায়ী যাদের বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর পেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু নতুন করে এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের বুঝে নিতে হবে। এটাই কিন্তু এখানে সমস্ত উল্লেখ রয়েছে, আপনাদেরকে জাস্ট এখানে প্রমাণ সাপেক্ষে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। অর্ডার কপিতে যেটা আছে সেটা আপনাদের দেখালাম, এটা আপনারা ভালোভাবে দেখুন তাহলেই চলবে। আমরা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই যদি আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু আমরা টোটাল 281 পেজের অর্ডার কপিটা শেয়ার করে দিয়েছি, সেখান থেকে সংগ্রহ করে নিন। 275 নম্বর পেজে চলে যান সরাসরি, এবং সেখানে দেখবেন একদম রোমান হরফে 11 নম্বর কলামে কি বলা হয়েছে সেটা পরিষ্কারভাবে। আর এছাড়াও আমি এটা এখানে তো দেখালাম, এটা আপনারা অটো করে দেখে নিতে পারেন। একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যে আমরা এই যে বলছি বিজ্ঞপ্তি আসবে, সেটা সরকার তাহলে কতটা এ ব্যাপারে তৎপরতা দেখাবে, এটা আমাদের কাছে চিন্তাভাবনা। কেননা বিগত দিনে হাইকোর্ট থেকেও কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, সেটা ডাইরেক্টলি না হয়েও ইনডাইরেক্টলি, যে আপনারা রেগুলার নিয়োগ করুন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলুন বা মাননীয় শিক্ষামন্ত্রী বলুন পার্লামেন্টে দাঁড়িয়েও বলছেন, যে কখনো বলছেন 10 লক্ষ, কখনো বলছেন 1 লক্ষ, কখনো বলছেন 5 লক্ষ আমাদের ভ্যাকেন্সি আছে, কিন্তু সেটা শুধু মুখের বলার মধ্যেই থেকে গেছে, কার্যকরী কিন্তু হয়নি। তাই এবারেও অনেক ক্যান্ডিডেট ভাবছেন যে সেটা কতটা ফলপ্রসূ হবে, হাইকোর্টের এই রায়টা, এই নির্দেশ কতটা মানা হবে, নাকি রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যে কোনো অজুহাতে সেটাকে কাটিয়ে দেবে, কিন্তু সেটা আদৌ কতটা সম্ভব সেটাই আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথম কথা বলি, সেটা কিন্তু আদৌ সম্ভব নয়, কেননা এটা চূড়ান্ত রায়দান হয়ে গেছে। দ্বিতীয় কথা, এটা কোর্টের একদম হাইকমান্ড রিপোর্ট এবং নির্দেশনামা, তাই এটাকে কিন্তু কোনোভাবেই ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, যদি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার মুখ থাবড়ি খেয়ে পড়ে। তাছাড়াও কিছু পরিসংখ্যান, কিছু তথ্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো যে একেবারে নতুন তথ্য তা নয়, পুরনো দিনেরই তথ্য। আপনারা হয়তো কেউ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে জেনে থাকবেন, কিন্তু আজকের যুক্তি পরম্পরায় আলোচনা করার জন্য কিন্তু এগুলো খুবই প্রয়োজন, সেজন্য নিয়ে এসেছি। দেখুন, প্রথম কথা এটাই বলবো যে মুর্শিদাবাদের ফারাক্কায় কিন্তু একটি বিদ্যালয়ে 60 জন শিক্ষকের মধ্যে রাতারাতি 36 জনের চাকরি চলে গেছে, এই চাকরি বাতিলের কারণেই। একটা বিষয় আপনাদের বলি, যেখানে 60 জন শিক্ষক রয়েছেন তাদের স্কুলের ফ্যাকাল্টি তাহলে কীরকম ছিল, এবং সেই জায়গায় যদি আকর্ষণীয়ভাবে বা ইন্টারেস্টিংলি 36 জনের চাকরি চলে যায় 60 জন স্টাফের মধ্যে, তাহলে সেই স্কুলটার কি পরিস্থিতি বা কি চরম পরিণতি নেমে আসবে, সেটা ছাত্রদের বলুন কিংবা যারা রইলেন বাকি, অর্থাৎ বাকি যে 24 জন রয়েছেন, সেই 24 জন ক্যান্ডিডেট বা 24 জন শিক্ষক মহাশয় বলুন বা স্টাফই বলুন, তাদের ডিউটিতে কতটা চরম পরিণতি নেমে আসবে সেটা কিন্তু আমাদের আকর্ষণীয় বা লক্ষণীয় বিষয়। গ্রুপ ডি গ্রুপ সির যদি ক্যান্ডিডেটের চাকরি যায়, তাহলে ঘন্টা বাজাবে কে, জল বয়ে আনবে কে, সেই শিক্ষক মহাশয়দেরই আনতে হবে। তাহলে আলটিমেট দাঁড়াবে ক্লাস হবে না, পড়াশোনা কত দূর হবে সেটা আপনারাই বুঝতে পারছেন, পড়াশোনা অলরেডি গাছে উঠে যাচ্ছে। মেন কথা এটা বলছি যে স্কুলগুলোই কিন্তু বন্ধ হতে বসেছে, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু 100%। এবং আরেকটা তথ্য আমরা পেয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মাধ্যমে, এটাও ভাইরাল হয়েছিল, চন্দননগরীর সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়ের একটা তালিকা এই কদিন আগে বেরিয়েছিল, সেটাও আমরা কিন্তু আজকের এপিসোডে একটু সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, বিষয়টা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু এগুলোই কিন্তু আজকের এপিসোডে মূল ফ্যাক্ট। কেননা এই সকল দিকগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন রাজ্যে বর্তমানে চাকরির যেমন ভয়াবহ পরিস্থিতি, চাকরি নেই, ঠিক একইভাবে যেখানে চাকরি করতে চাইছেন সেখানেও কিন্তু চাতক পাখির মতো অপেক্ষা করছে, সেটা ক্যান্ডিডেটরাই বলুন,
মানে স্টুডেন্ট ক্যান্ডিডেটদের কথা বলছি, স্টুডেন্টরাই বলুন কিংবা চাকরি প্রার্থী বলুন কিংবা স্টুডেন্টদের গার্জেন বলুন কিংবা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মহাশয়দের বলুন কিংবা স্কুল ম্যানেজিং কমিটি বলুন, যে বিষয়টা আপনাদের দেখাবো, চন্দননগরের সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়ার একটা তালিকা প্রকাশ হয়েছিল, যেখানে রয়েছে দেখুন বিদ্যাসাগর বিদ্যা মন্দির গার্লস জুনিয়র হাই স্কুল, এখানে ছাত্র সংখ্যা 2 আর শিক্ষক 4। ঠিক একইভাবে একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি ডিটেলসে আর বলবো না, আপনারা নিজেরাই দেখুন যে কী পরিস্থিতি। দেখুন সুভাষ মন্দির 9-3, এখানে দেখুন নিরঞ্জননগর জিএসপি স্কুল, এখানে দেখুন 4 জন ছাত্র 1 জন শিক্ষক। অর্থাৎ বিদ্যালয়গুলিতে যে চরম পরিণতি নেমে আসছে, যেখানে শিক্ষক মহাশয় নেই, ঠিক একইভাবে কিন্তু ছাত্ররাও সেখানে পড়তে চাইছে না, তারা বেসরকারি স্কুলে চলে যেতে চাইছে। এবং এখানে দেখুন একদম 15টা বিদ্যালয়ের কিন্তু লিস্ট ঘোষণা করা হয়েছে যাদের স্কুলগুলি বন্ধ হতে বসেছে। এই স্কুলগুলিকে চালু করার জন্য কিছু পদক্ষেপও নিয়েছে, যদিও সেটাকে সরকার মেনে নিতে চায় না, কিন্তু তাদের অনুমতি না নিয়ে তো একটা স্কুলে কখনোই নতুন করে এই চিন্তাভাবনাগুলো আনতে পারে না। এবং সেরকমই কিন্তু একটা বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেটা বেশ কয়েকদিন আগে পাবলিশড হয়েছিল। দেখুন এখানে রাজনগর হাই স্কুলের কথা আমি বলছি, যেটা এইচএস স্কুল। দেখুন এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে একটি বিশেষ আবেদন কি বলছে একটু দেখুন, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে রাজনগর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ও শিক্ষা বিজ্ঞান, যেটাকে এডুকেশন বলা হয়, এই দুটি বিষয় থাকলেও শিক্ষকের অভাবে বিষয় দুটির পাঠদান হয় না। মানে লক্ষ্য করুন ব্যাপারটা, যে বিষয় দুটো রয়েছে কিন্তু এখানে শিক্ষক নেই, যার জন্য এখানে পাঠদান করাও সম্ভব হচ্ছে না। কেমন এমতাবস্থায় ছাত্রছাত্রীদের আগ্রহ থাকায় বিষয় দুটি বিদ্যালয়ে চালু করা হয়েছে বা চালু আছে। এমতাবস্থায় রাজনগর ও সংলগ্ন এলাকার সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা, এই যে বলা হচ্ছে উপরোক্ত বিষয় দুটিতে পারদর্শী হতে হবে, বা মানে বিএড ডিএড যা থাকার সেগুলো থাকতে হবে। যদি উক্ত বিষয় দুটিতে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী হয়, দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন, স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী থাকেন তাহলে বিদ্যালয়ে যোগাযোগ করুন। মানে ব্যাপারটা কি বলতে চাইছে বলুন তো, স্বেচ্ছায় মানে বিনামূল্যে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। এর দুটো দিক। কেন এটা দেওয়া হয়েছে, তাহলে কি অ্যাকচুয়াল ক্যান্ডিডেটদেরকে ইনসাল্ট করার জন্য, বিএড ক্যান্ডিডেটদেরকে কি ইনসাল্ট করার জন্য, নাকি অন্য কোনো জায়গা থেকে তাড়া খেয়ে? দেখুন দুটোই একটু আলোচনা করার চেষ্টা করব। আজকের এপিসোড কিন্তু একটু ইন্টারেস্টিং, মাফ করবেন, আমি কাউকে ছোট করতে চাইছি না, বর্তমান পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চাইছি, মাফ করবেন। এখানে যেটা বলা হয়েছে, এলাকার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পঠন পাঠনের সর্বাঙ্গীন উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। মেন যে দুটো দিক আপনাদের বলতে চাইছি, এক হচ্ছে ক্যান্ডিডেটদেরকে ইনসাল্ট করার জন্য, কেননা সম্পূর্ণ বিনামূল্যে খাটাতে চাইছে একটা বিএড করা ক্যান্ডিডেট যে প্রচুর পরিশ্রম করেছে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক। কেননা গ্র্যাজুয়েট এমএ বা এমএসসি এবং বিএড করার তো চারটিখানি কথা নয়, খরচও রয়েছে। তো সেই সকল ক্যান্ডিডেটদেরকে বলছি স্বেচ্ছায় কাজ করার কথা। এটা কি মেনে নেওয়া যায়? যারা চাকরিরত রয়েছে তারা যদি স্বেচ্ছায় কাজ করেন, কিংবা যারা রিটায়ারমেন্ট করেছেন বা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদেরকে যদি এটা বলা হতো তাহলে নয় মেনে নেওয়া যেত, কিন্তু বলা হচ্ছে যে বেকারদের কথায়। এবারে আপনাদের যে জায়গাটা দেখাবো, কিছুদিন আগে বর্তমান পত্রিকায় একটা খবরের যে কারণে পাঁশকুড়ার স্কুলকে শোকজ করা হয়েছিল, এবং সেখানে স্কুলে সংকট থাকলেও অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ নয়, কড়া ডিআই, অর্থাৎ ডিআই কিন্তু এ ব্যাপারে একটা কড়া নির্দেশ দিয়েছিলেন। কেননা পাঁশকুড়ার একটা বিদ্যালয় কিন্তু কি করেছিল বলুন তো, 100 টাকার বিনিময়ে একদিন করে একটা ক্যান্ডিডেটকে খাটাচ্ছিল, অর্থাৎ মাসে 3000 টাকা বেতনে একটা পোস্ট বের করেছিল, যেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে শিক্ষক নিয়োগ করা হবে এবং সেখানে দিনে পারিশ্রমিক দেওয়া হবে 100 টাকা করে, তাহলে মাসে দাঁড়াচ্ছে 3000 টাকা। আর এই মর্মে কিন্তু একটা নোটিশ বের করেছিল, দেখুন আপনাদের নোটিশটা দেখাচ্ছি, দেখুন এটা হলো সেই শর্ট নোটিশ, আপনাদের হয়তো মনে থাকবে। এখানে কিন্তু মাত্র 100 টাকার বিনিময়ে একদিন করে ক্যান্ডিডেটকে খাটাচ্ছিল মাসে 3000 টাকার বিনিময়ে, এবং সে ব্যাপারে কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি হয়ে যায় রাজ্য জুড়ে। এবং তখন কিন্তু চাপে পড়ে গিয়ে স্কুলে সংকট থাকলেও অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ নয়, ডিআই কিন্তু সেটা ওই স্কুলকে জানায় এবং স্কুলকে কিন্তু ওই নোটিশটা তুলে নিতে বলেন, অর্থাৎ উইথড্র করতে পারেন। অর্থাৎ চাপে পড়ে গিয়ে পাঁশকুড়ার এই স্কুলটা কিন্তু এই যে নোটিশ দিয়েছিল 3000 টাকার বিনিময়ে একটা বিএড করা, এমএ বা এমএসসি করা, মাস্টার ডিগ্রি করা ক্যান্ডিডেটকে খাটাতে চাইছে,
তাদের দুর্বলতার সুযোগ নিয়ে, এটাই বলা চলে। সকলে ছাত্রদের কথা ভাবছে, হ্যাঁ বলবো স্কুলটা ছাত্রদের কথা ভাবছে, কিন্তু ক্যান্ডিডেটদের কথা ভাবছে না। তো এইরকম একটা পরিস্থিতি। এই যে আমি বলছিলাম রাজনগর হাই স্কুলে স্বেচ্ছাসেবী মানে বলতে গেলে স্বেচ্ছায় চাকরি করতে বলা হচ্ছে, সেটা তাহলে কী কারণে আপনারা বুঝতে পারছেন। যদি বলা হতো যে 3,000 টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হবে, তাহলে প্রচণ্ড চাপে পড়ে যেত। সেই জন্যই ভাষাটাকে চেঞ্জ করে বলা হয়েছে যে স্বেচ্ছায় যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে করবেন, তাহলে চলে আসুন, তাহলে এখানে অংশগ্রহণ করুন, এই সব বলা হচ্ছে। রাজ্যে শিক্ষিতদের মর্যাদা কোন জায়গায় নামছে আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন, আমি কাউকে ছোট করতে পারবো না। তারপরে একটু লক্ষ্য করুন, আরেকটা এমন একটা তথ্য এসেছিল, 3,000 অতিথি শিক্ষক বিজ্ঞপ্তি স্কুলের, এবং সেটা বলা হচ্ছে দেখুন অতিথি শিক্ষক পার্মানেন্ট শিক্ষক নিয়োগ করতে চাইছে না, অতিথি শিক্ষক নিয়োগ করতে চাইছে। একটু পরে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে কি বলা হয়েছে। পদার্থবিদ্যার অতিথি শিক্ষক চাই, এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমএসসি বিএড। লক্ষ্য করুন, অতিথি শিক্ষক নিয়োগ করবে অথচ এমএসসি বিএড সবই চাই। পারিশ্রমিক দেওয়া হবে মাসে 3,000 টাকা, অর্থাৎ দিনে 100 টাকা। এ রাজ্যে 100 দিনের কাজের দৈনিক মজুরি সম্প্রতি 237 টাকা। দেখুন কতটা ইনসাল্ট করলে এইরকম একটা নোটিশ বের করা যায় বা এরকম একটা চিন্তাভাবনা নেওয়া যায়, লক্ষ্য করুন। ফলে হুগলির পুরসুরার চিলাডিঙি রবীন্দ্র বিদ্যাপীঠের যেটা উচ্চ মাধ্যমিক স্কুল, একটি বিজ্ঞপ্তির শোরগোল পড়েছে। অর্থাৎ এই স্কুলটাতে 100 টাকার বিনিময়ে কাজ করাতে চাইছে, ঠিক একইভাবে পাঁশকুড়ার এক স্কুলের মতনই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে বর্তমান রাজ্যের শিক্ষা দপ্তর। তাদের অনুমতি না নিয়ে তো একটা স্কুল এটা করতে পারে না, তাদের অনুমতি নিয়েছে, তাদের অনুমতি নিয়ে কাজটা করেছে, কিন্তু যখন চাপে পড়ে গিয়েছে তখন ডিআইকে দিয়ে ওটা কেসটা মিটিয়ে নিয়েছে। দেখুন তারপরেও এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, আপনারা একটু পড়ে দেখুন, আমি আর ডিটেলস কিছু বলতে পারছি না, একটু অটো করে দেখে নিন। আমি যে কথাটা আপনাদের বলতে চাইছি, রাজ্যের এই যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে, সেটা কিন্তু খুব যে প্যাথেটিক সেটা যেমন একটু মানতে হবে, কিন্তু সবথেকে ন্যায় বিচার এবং যুক্তিসঙ্গত কাজ। আমি সসম্মানে সম্মান জানাবো এই ন্যায় বিচারের প্রতি। এই ন্যায় বিচার আছে বলেই আদালতের প্রতি মানুষ সম্মান জানায়, আদালতকে মানুষ বিশ্বাস করে, আদালতকে মানুষ ভালোবাসে, আমিও স্যালুট করি। তিনি 2,500 টাকায় পড়াতে রাজি হয়েছেন। দেখুন এখানে একটু আন্ডারলাইন করা রয়েছে, দেখুন গত শুক্রবার ওয়াক ইন ইন্টারভিউয়ে যান 2 চাকরি প্রার্থী, তারপর পদার্থবিদ্যার অতিথি শিক্ষক হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তিনি 2,500 টাকায় পড়াতে রাজি হয়েছেন। দেখুন মানুষ বাধ্য হয়ে ফ্যামিলির চাপে পড়ে, ফ্যামিলির কথা ভেবে এবং নিজের বেকারত্ব, চারিদিকে মানুষের গঞ্জনা, কুদৃষ্টি সব থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে শেষ পর্যন্ত 2,500 টাকাতেই রাজি হয়ে গেছেন। এই রায় যে কেবল সেই 26,000, 25,000 বা 24,000 ক্যান্ডিডেটের দিকে তাকিয়ে থাকলে চলবে না, ওই 24,000-এর দিকে তাকিয়ে থাকলে এখানে যে 10 লক্ষ 15 লক্ষ ক্যান্ডিডেট এর চোখের জল সেটা কিন্তু কেউ ভাবছে না। সবাই টিভি চ্যানেল, রেডিও সবাই কিন্তু ওই 25,000 ছেলেকে নিয়ে মাতামাতি। ওই 25,000 ছেলের জন্যই যে এখানে 10 লক্ষ 15 লক্ষ ছেলে এতদিন চোখের জলে দিন কাটাচ্ছেন, সেদিকে কিন্তু কারোর ভ্রুক্ষেপ নেই। সেই 15 লক্ষ 20 লক্ষ বা 10 লক্ষ ছেলের বা ক্যান্ডিডেটের চোখের জলের কথা ভাবলে কিন্তু এই 25,000 চাকরি গেছে, এটা 100% খুব ভালো কাজ হয়েছে। এই রকম সিদ্ধান্ত হলেই তবেই কিন্তু দুর্নীতি দমন করা একমাত্র সম্ভব, নলে কিন্তু ওই সুপ্রিম কোর্টে চলে গেলাম, সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে আবার ঘুরিয়ে নিয়ে এলাম, স্টে অর্ডার করিয়ে নিয়ে এলাম, সেটা কিন্তু সমাধান নয়। তাই আবারও কিন্তু একটা দেখুন আপডেট বেরিয়েছিল যে বিদ্যা লাভে লোকসান নাহি অর্থ নাহি মান, অর্থাৎ হীরক রাজার দেশে সিনেমায় যে সংলাপ, সেই সংলাপই কিন্তু এখানে আবারও উচ্চারণ করা হয়েছে। আপনাদের সেটা এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই পড়ে নিন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এখানে রাজনৈতিক টানাপোড়েন দেওয়া হয়েছে, তাই আমরা এখানে আলোচনা করব না। রাজনৈতিক ব্যাপারটা আমরা বুঝিও না, রাজনৈতিক ব্যাপার এখানে আলোচনার বিষয় নয়। আপনারা এটা অটো করে দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি বলা হয়েছে। মেন কথা যেটা বলবো, যে সময় একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে,
আপনারা প্রিপারেশান নিতে থাকুন, সব ঠিকঠাক থাকলে এবং সব ঠিকঠাক থাকবেই। 19শে জুনের মধ্যেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, এটাই হলো আমার মেন কথা। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে আমি আপনাদের অ্যানালিসিস করে দেখাতে চেষ্টা করলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন পরিবেশ পরিস্থিতি, বিদ্যালয়ের পরিস্থিতি, সেটা রাজ্যের একটা বিদ্যালয় নয়, একাধিক এবং সমস্ত বিদ্যালয়ই, এবং সেই সঙ্গে ছাত্রদের অবস্থা, বিদ্যালয়ে যারা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের পরিস্থিতি, সব মিলিয়ে, এবং সেই সঙ্গে যারা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সব মিলিয়ে কিন্তু যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবার কিন্তু আর থেমে থাকা সম্ভব নয়। এখানে নিয়োগ হবেই। সুপ্রিম কোর্টে যাবে, তাদের যাওয়ার অধিকার আছে, নিশ্চয়ই যাক, কিন্তু সেখানেও এই অজুহাত কিন্তু টিকবে না। ন্যায়ের জয়, সত্যের জয়, সুন্দরের জয় সর্বত্রই। আপনারা আপনাদের প্রিপারেশান নিতে শুরু করুন। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে আপনাদের জানাতে পারেন, নিশ্চয়ই কমেন্ট বক্সে তার ব্যবস্থা থাকছে। এবং সেই সঙ্গে আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরিজনদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।